জি স্যার। হ্যালো। আচ্ছা, ঠিক জি আছে। স্যার, দেখতে পাচ্ছি স্যার। ফাইন। তোমাদেরকে আমার সাথে কথা বলতে হবে পুরোটা সময়ে। কারণ হ্যাঁ স্যার, জি স্যার, ইয়েস স্যার বলে মোটামুটি জি আ স্যার, দেখা যাচ্ছে। বোঝাইতে হবে যে তুমি বুঝতে পারছো। ভেরি গুড। আচ্ছা, আমরা চ্যাপ্টার 7 পড়ছি ট্রান্সমিশন মিডিয়া। যেটাই হচ্ছে বেসিক্যালি তোমাদের পুরো কোর্সের হার্ট বলা চলে। কারণ এই জিনিসটাই শেখার জন্য তোমরা মাস্টার্সে আসছো। ট্রান্সমিশন মিডিয়া কিভাবে হয়, কিভাবে হাই স্পিড নেটওয়ার্কে কাজ করে। তাই তো? আচ্ছা। তো এইটা আমরা পড়ছি হচ্ছে ডাটা কমিউনিকেশন। তোমাদের যে বইটা সেটা 3rd এডিশন থেকে, তোমরা 5th এডিশন থেকেও পড়তে পারো। একই কথা। 3rd এডিশনে যেটা লেখা আছে 5th এডিশনে একই লেখা আছে। তবু 3rd এডিশনের প্রতি আমার বিশেষ ভালো লাগে এই জন্য যে আমি নিজে আমার লাইফে 3rd এডিশন বইটা পড়ছি। ঠিক আছে? এই জন্য আসলে 3rd এডিশনটা আমি বেশি ফলো করি। তো যাই হোক, ট্রান্সমিশন মিডিয়া। ট্রান্সমিশন মিডিয়াতে ভেতরে যাওয়ার আগে শুধু এতটুকু বলি, আম ডাটা যখন ট্রান্সফার হয়, ডিভাইসগুলো যে ডাটাগুলো তৈরি করে, সেগুলো কি ডাটা তৈরি হয়? ডিজিটাল ডাটা। জীবন ভেসে ভেসে ট্রান্সফার হয় না, তাই না? সেগুলো আইদার ট্রান্সমিট হয় হচ্ছে তারের মাধ্যমে, আইদার ওয়্যার অথবা ওয়্যারলেস। মানে তার সহ অথবা তার ছাড়া। ঠিক কিনা? মানে ওয়্যার্ড অথবা ওয়্যারলেস, যেটাকে আমরা গাইডেড এবং আনগাইডেড। আচ্ছা, তো সেখানে যখন আমরা ট্রান্সফার করি, যদি তারের মধ্য দিয়ে যায়, তো ডাটাগুলোকে আমাদের কনভার্ট করতে হয় আইদার ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে অথবা লাইটে। ঠিক আছে? আর তারের মধ্যে তার ছাড় যেগুলো যায়, সেগুলোকে আমাদের কনভার্ট করতে হয় আইদার রেডিও ওয়েভ অথবা মাইক্রোওয়েভ অথবা এগুলোতে কনভার্ট করতে হয়। ঠিক আছে? ট্রান্সফার করার জন্য। তো সেগুলো আমরা দেখবো কোনগুলোর কি ক্যারেক্টারিস্টিক্স এবং কারা কিভাবে কাজ করে। ঠিক আছে? তো আমি আমার কোর্সে ঢুকছি ভিতরে। তো ট্রান্সমিশন মিডিয়া, এটাকে প্রথমেই দেখছি আমাকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হচ্ছে গাইডেড আর আনগাইডেড। গাইডেড মানে কি? ওয়্যার্ড, মানে তার সহ, যেগুলো তারা আছে। আর একটা হচ্ছে আনগাইডেড মানে ওয়্যারলেস। ঠিক আছে? তো গাইডেড যেটা, সেখানে আমাদের 3 ধরনের তার সম্পর্কে আমরা পড়বো। 3টা সবচেয়ে ভালো তার, 3টা সবচেয়ে ভালো ধরনের ক্যাটাগরি। একটা হচ্ছে টুইস্টেড পেয়ার, একটা কোএক্সাল কেবল, আর একটা হচ্ছে ফাইবার অপটিক। আর আনগাইডেড এর মাঝে যেটা এয়ার লেখা আছে, সেখানে আমরা 3 ধরনের ওয়্যারলেস সম্পর্কে পড়বো। একটা হচ্ছে রেডিও ওয়েভ, একটা মাইক্রোওয়েভ, একটা হচ্ছে ইনফ্রারেড। ওকে? আচ্ছা, প্রথমে আসি টুইস্টেড পেয়ার। টুইস্টেড তারটা কিভাবে তৈরি করা হয়? টুইস্টেড তারটা একটা একটার সাথে প্যাঁচায় প্যাঁচায় তৈরি করা হয়। এটার ভিতরে থাকে কন্ডাক্টর, উপরে থাকে একটা প্লাস্টিক ইনসুলেটর। এবং এই তারটা ইউজ করা হয় নরমালি, আমরা আগের দিনে যে ল্যান্ডফোন ইউজ করতাম না বাসায়, সেই ল্যান্ডফোন, কারো বাসায় যদি ল্যান্ডফোন থাকে, সেই তারটা কেটে দেখতে পারো, এর ভিতরে তারগুলো এরকম পেঁচানো থাকে। এবং মজার ব্যাপার হচ্ছে, তার যত বেশি পেঁচানো তার দাম তত বেশি। কারণ বাজারে কিনতে পাওয়া যায় টুইস্ট পার লেন্থে, মানে প্রত্যেক লেন্থে বা প্রত্যেক ইঞ্চিতে বা প্রত্যেক মিলিমিটারে কতগুলো করে টুইস্ট আছে। এখন তুমি আমাকে বলো, প্যাচ থাকলে দাম বেশি কেন? মানে সরাসরি থাকলে দাম বেশি না কেন? দুইটা তার এরকম জোর করে পেঁচানো হচ্ছে কেন মিস্টার টুইস্টের মতো? তারগুলো সোজা থাকলে কি সমস্যা হতো? কি মনে হয়? স্যার হয়তো কেউ ডাটা একজন বলো যে ট্রান্সফার তারগুলো রেটটা আমরা ভ্যারি করে। না, আরো সহজ ভাষায় চিন্তা করো। এই নেটওয়ার্কিং যারা তৈরি করছে, তারা তো মানুষই তৈরি করছে, তাই না? মানুষই তো নেটওয়ার্কিং তৈরি করে। আমাদের সমাজে যেসব মানুষের ভিতরে প্যাচ বেশি, দেখবে তাদের দাম তত বেশি। ধরো, কথায় কথায় মানুষের নামে মামলা করে দেয়, এরকম মামলাবাজ লোক আছে জি না? স্যার। দেখবা তাদের দাম সমাজে সবচেয়ে বেশি, জি তাদের স্যার। সবাই সালাম দিয়ে চলে। ঠিক না? তো আমি যে মানুষ, ভাবছিলাম এটা বলবো। হ্যাঁ, তো এইটাই তো রাইট। তো যে মানুষের ভিতরে প্যাচ বেশি, সেই মানুষের দাম বেশি। তো তারের মধ্যে এরকম প্যাচ, সেই তারও। আচ্ছা, আসল কাহিনী বলি। আসল কাহিনী হচ্ছে, একটা তারের ভিতর দিয়ে বেসিক্যালি ইলেকট্রিসিটি পাস করে, আর একটাকে ইউজ করা হয় গ্রাউন্ড রেফারেন্স। কারণ তোমরা জানো, কারেন্ট এই দুইটার পার্থক্য দিয়ে কারেন্ট ফ্লো করে, বিভব পার্থক্য করছো না? বিভব পার্থক্যের কারণে কারেন্ট ফ্লো করে। তো একটা হচ্ছে তোমার সবসময় ডিফারেন্সটা এরকম 5 রাখতে হয়, যদি 1 হইতে হয় বিভব পার্থক্যটা। তো একটা কাজ করে গ্রাউন্ড রেফারেন্স, আর এটার মধ্যে দিয়ে ডাটা পাস হয়। এখন তার দুটো যদি সোজা থাকে, তাহলে কি হবে? হয়তো কোন একটা তারের উপর হয়তো বাস পড়লো, হয়তো কোন একটা তারের উপর কোনো নয়েজ তৈরি হলো, অ্যামপ্লিটিউড বেড়ে গেছে, সেটা 0 জায়গায় সেটা 5 হয়ে গেছে, তখন বিভব পার্থক্য হয়ে যায় 0। মানে যেটা 1 পাস হওয়ার কথা, সেটা পাস হবে 0। আমি বুঝতে পারছি? তার মানে আপনার কথা মাঝখান দিয়ে ছাড়া পড়ুক কেটে আর যাচ্ছে। 0 যদি, আমার কথা কি কেটে যাচ্ছে? জি স্যার, এজন্য হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারি কেটে। নাই স্যার।
আচ্ছা তাহলে আবার বলি। জি স্যার, জি প্লিজ স্যার। বলেন। আচ্ছা ওই যে ইয়েটা স্যার, রিজনটা কেন পেঁচানো, এখান থেকে এখান থেকে ড্রপ হয়েছে। এখান থেকে ড্রপ হয়েছে। এটা নেটওয়ার্কিং কারণে ড্রপ হয়েছে, হয়তো কোনো কারণে আমার বাসার নেটওয়ার্ক হয়তো দুর্বল হয়ে গেছে, হতে পারে। আচ্ছা এখন কি ক্লিয়ার? জি স্যার, জি। ওকে, দুইটা তার কেন পেঁচানো হয়? কারণ হচ্ছে একটা তারের মধ্যে দিয়ে বেসিক্যালি তোমার কারেন্টটা যায়, ইলেকট্রিক করা হয় হচ্ছে গ্রাউন্ড রেফারেন্স হিসেবে। তার মানে ধরো একটার মধ্যে দিয়ে 1 যায়, একটা 0, একটা যায় 5 ভোল্ট আর একটা 0 ভোল্ট, এবং এই দুইটার পার্থক্য বের করতে হয়, যেটাকে আমরা বলি বিভব পার্থক্য। তোমার বিভব পার্থক্য পড়ছো না ফিজিক্সে বা ইলেকট্রিক্যাল কোর্সে? জি স্যার, জি। হ্যাঁ, তারকে ধরো যদি কোনো কারণে টুইস্ট না করে না পেঁচিয়ে সোজা রাখা হলো, সেক্ষেত্রে কি হয়, যদি কোনো কারণে বাস পরে, সাডেন লাইটনিং হয় বা নয়েজ তৈরি হয়, যদি জিরোর উপর তৈরি হয়, সেটা দেখা যাবে 0 থেকে 5 ভোল্ট হয়ে গেছে। তখন তাদের ডিফারেন্সটা কত হবে? 5 - 5 মানে 0, যেটা 1 হওয়ার কথা ছিল সেটা হয়ে যাবে 0। ঠিক আছে, তার মানে যদি দুইটা তারকে সমান করে রাখা হয়, সেটা অনেক বেশি পরিমাণে নয়েজ দ্বারা এফেক্ট হবে বা ক্রসটক হবে। ক্রসটক মানে হচ্ছে একটা তারের ইফেক্ট আরেকটা তারের উপর পড়া, এরকম নয়েজ বা ক্রসটক হবে। এই জন্য তাদেরকে আমরা পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করি। পেঁচালে কি সুবিধাটা হয়, যখন সেটার উপরে নয়েজ পড়ে বা ঠাডা পড়ে বা বাস পড়ে, যাই মন চাই পড়ুক, সেটা দুইটার উপরে সমানভাবে পড়ে, মানে 5 ভোল্টের উপরে পড়ে, 0 ভোল্টের উপরে পড়ে। তখন 5 ভোল্ট হয়ে যায় 10 ভোল্ট, 0 ভোল্টই থাকে, ঠিক কিনা? এইভাবে ট্রাভেল করে। ক্লিয়ার? জি স্যার। এখন কি বুঝতে পারছো? আচ্ছা, একটু কথা বলতে হবে, ঠিক আছে? ইয়েস স্যার, জি স্যার বলে। বুঝতে পারছো তো? জি স্যার। নাকি সারাদিন অফিসের পর টায়ার্ড? না না স্যার, জি বুঝে স্যার। গেছে। আচ্ছা, কোনটা জি স্যার, বুঝতে পারছো না টায়ার্ড? স্যার দুইটাই। দুইটাই স্যার। না, আজকে আমিও অনেক টায়ার্ড। আজকে আমি দিনে 3 ঘন্টা ঘুমাইছি, আজকে অফিস ছিল না, এই জন্য আমিও বেশ টায়ার্ড। আচ্ছা, এই যে টুইস্টেড পেয়ার, এই টুইস্টেড পেয়ারকে আবার দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়, মানে বাজারে যেরকম পাওয়া যায়। একটাকে বলা হয় তোমার ইউটিপি, আর একটাকে বলা হয় এসটিপি। ইউটিপি মানে হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার, আর এসটিপি মানে হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার। শিল্ড মানে কি বুঝছো? বর্ম। ওই যে তোমার দেখো না বিভিন্ন মুভিগুলোতে যারা যুদ্ধ করে, উপরে একটা পরে না, বর্ম পরে না, এক ধরনের মেটালিক এক ধরনের বা চামড়ার এক ধরনের, যাতে ওই না লাগে, তলোয়ারে খোঁচা টোচা না লাগে, এরকম কিছু। জি স্যার। হ্যাঁ, তো সেটা হচ্ছে শিল্ড বা বর্ম। তো একটার মধ্যে থাকে আর একটার মধ্যে থাকে না। এখন আমার কথা হচ্ছে থাকলে লাভ কি? থাকলে যেটা হয়, এই যে মেটালগুলা তোমার নয়েজ প্রিভেন্ট করে। এই যে একটু আগে যে নয়েজ দেখলাম না আমরা, এই নয়েজ এবং ক্রসটক সে প্রিভেন্ট করতে পারে। তার মানে এই ধরনের তারগুলোর দাম বেশি হয়, কারণ মেটাল ইউজ করলে সেটা তোমার আগের চেয়ে একটু মোটা হয়ে যায় তারটা, কারণ অবশ্যই মেটাল ইউজ করছো, এবং তারটা কিছুটা ভারী হয় এবং এটা দামিও হয়। ঠিক আছে, এবং এটা ওই ইউটিপির চেয়ে বেটার নয়েজ প্রিভেন্ট করতে পারে। ঠিক আছে, এখন তোমার দাম যেরকম সেরকম কিনবা। তুমি যদি কম দামে কিনতে চাও ইউটিপি কিনবা, একটু বেশি দামে কিনতে চাইলে কোনটা কিনবা? এসটিপি কিনবা। ঠিক আছে, আচ্ছা, আমার কথা ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, তো এই ইউটিপির যেটা আমি বলছিলাম একটু আগে, যে আমাদের বাসায় যে ল্যান্ড ফোন, সেটার যে ইটা থাকে, যে মাথায় পোর্টটা, তো পোর্টটা দুইটা নামে পাওয়া যায়। একটাকে বলা হয় আরজে। আরজে মানে হচ্ছে রেজিস্টার জ্যাক। RJ45 এই নামে তুমি তাকে কিনতে পারবা। দোকানে গিয়ে বলবা RJ45 দেন, ঠিক আছে? এই নামে বললে তোমাকে পোর্টটা দিয়ে দিবে। এবং এই পোর্টটা দেখতে তোমার ইসের মতো অনেকটা, ওই যে ইথারনেট পোর্টের মতোই। ইথারনেট পোর্ট কোনটা? ওই তোমার ল্যাপটপে যেটা আছে, ঠিক আছে? কিন্তু দেখবা ওই দুইটার ওই মানে ইথারনেট তার ওইটাতে ঢুকবে না। কেন ঢুকবে না? সাইজ একটু ছোট। ঠিক আছে, মানে দুইটার ক্যারেক্টারিস্টিক্স ভিন্ন। ওকে, ওকে স্যার। তো এই টুইস্টেড প্যাডটা কোথায় ব্যবহার করা হয়? তো টুইস্টেড প্যাডটা ব্যবহার করা হয় যে তোমার টেলিফোন লাইনে, যেটা থেকে বললাম ল্যান্ড ফোনে। এবং এই ল্যান্ড ফোনের মধ্য দিয়ে তুমি চাইলে তো ইন্টারনেটও ব্যবহার করতে পারো। কেউ ব্যবহার করছো কোনোদিন ল্যান্ড ফোনে ইন্টারনেট? না স্যার। টিএনটি লাইনে ইন্টারনেট? আচ্ছা, তোমরা আসলে সেই যুগের জন্মগ্রহণ করো নাই, বা সেই যুগের মানুষ না বলে করো নাই।
যারা আমরা 2000 সালে থেকে ইন্টারনেট ব্যবহার করতাম, তারা বাসা বাড়িতে আমরা ওই টেলিফোন লাইনে, টিএনটি লাইনে আমরা ইন্টারনেট ব্যবহার করতাম। ঠিক আছে, তখন একটা মডেম ছিল, এরকম মডেমটা অন করতে হইতো, টাও দিত, টু 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 টু, টাও দিত। ঠিক আছে, এটা সেই যুগে যখন প্রথম বাংলাদেশে সাইবার ক্যাফে তৈরি হয়। ওকে, আচ্ছা, এবার আসি কোএক্সিয়াল কেবল। প্রথমে দেখলাম আমরা টুইস্টেড পেয়ার কেবল, এবার আমরা পড়ি কোএক্সিয়াল কেবলের সম্পর্কে। কোএক্সিয়াল কেবলের আরেকটা নাম হচ্ছে কক্স, যেই তারটা তোমরা খুব ভালো মতো চেনো। তোমাদের বাড়িতে ডিশের তার আছে না? জি স্যার। বাসায় ডিশের, জি স্যার, ওই ডিশের তারই হচ্ছে কোএক্সিয়াল কেবল। এখন ডিশের মধ্যে থাকে কি? ডিশের তারের মধ্যে টুইস্টেড পেয়ারের মতো দুইটা তার থাকে না, মানে প্যাচে প্যাচে তৈরি করা হয় না, এটার মধ্যে একটাই থাকে। ওইটা হচ্ছে ইনার কন্ডাক্টর, একদম ভিতরে যে তারটা থাকে, যেটা একদম তোমার ওই যে সাদা রঙের একটা তার থাকে একদম ভিতরে, যেটা বের হয়। দেখছো কোনোদিন, কাটছো কোনোদিন তারটা? জি স্যার, ভিতরে স্যার গোল্ডেন কালারের। ওই হ্যাঁ, ওইটাই Golden. লাস্ট থেকে আজকে বাসায় গিয়ে কাটবা, এবার কি বের হয়। আচ্ছা, এটা হচ্ছে একদম ভিতর ইনার কন্ডাক্টর। এটার উপরে থাকে একটা সাদা প্লাস্টিক মোটা, ওইটা হচ্ছে ইনসুলেটর। ইনসুলেটর কি কাজ করে? তোমার যাতে হিটেড না হয়ে যায়, সে তাপ শোষণ করে নেয়। ঠিক আছে, এইটার উপরে থাকে হচ্ছে একটা মেটালিক শিল্ড, ওই যে পাতলা একটা দেখো সাদা রঙের একটা মেটালের মতো আছে, পাইছো কোনোদিন? জি স্যার, ওই স্যার জালের মতো দেখতেছে। জালের মতো, সম্ভবত ফয়েলের মতো। ফয়েলের মতো, ভেরি গুড, এটা হচ্ছে মেটাল শিল্ড। আমরা যারা ছোটবেলায় ওই যে আমাদের ভাষায় বলে না কাইতালি করা, মানে হচ্ছে, তো আমরা কি করতাম, নিজেরা নিজেরা কাটতাম, নিজেরা নিজেরা কাটে জোড়া দিতাম, করতাম না? তখন আমরা কি করতাম, এই যে ফয়েলের সাথে কোনো কারণে আবার ইনার লাগাই দিতাম এবং শর্ট করে ফেলতাম। এই শর্টের কারণে দেখা যায় টিভিও নষ্ট হয়ে যেত। ঠিক আছে, এই এই দুইটা ফয়েলকে একসাথে লাগানো যাবে না, দুইটা মেটালকে, কারণ ভিতরেরটাও মেটাল বাইরেরটাও মেটাল, দুইটা মেটালকে তুমি যদি জোড়া লাগায় দাও, দেখবা যারা ই করে জোড়া লাগায় তারা মেটাল ফয়েলকে সরায় নেয়। খেয়াল করছো কোনোদিন? স্যার জি স্যার। আমি অনেক আচ্ছা, করেছি কিন্তু না বুঝেই করতাম। না বুঝি করতে। আচ্ছা, দুইটাকে জোড়া দিবা না, দুইটাকে জোড়া দিলে শর্ট হয়ে যাবে। আচ্ছা, এই মেটালের উপরে দেওয়া হয় একটা আরেকটা প্লাস্টিক। এই প্লাস্টিক কি করে, ওই একইভাবে এই মেটালটাকে তোমার তাপ যাতে হিটেড না হয়ে যায় সেই হিটেড রক্ষা করে, এবং পুরোটারে আবার একটা প্লাস্টিক কভার দিয়ে মুড়ে দেওয়া হয়। এই কোএক্সিয়াল কেবলটা দেখলে আমার বাসার ফ্রিজের কথা মনে পড়ে। আমার বাসার ফ্রিজের ঘটনা শুনবা? স্যার বলেন। আচ্ছা, শোনো, সেটা অনেক কাল আগের কথা। সেটা বোধহয় 90 দশকের কথাবার্তা, তোমাদের হয়তো অনেকের জন্ম হয় নাই। তখন আমার বাসায় একটা ফ্রিজ ছিল, সাইজে বেশ ছোট, এখন তো বড় ফ্রিজ না, ছোট ফ্রিজ। তো ছোট ফ্রিজ যখন বাসাতে কিনলো, হয়তো 90 সাল 91 সালের দিকে কিনছে, তখন আমরা জয়েন্ট ফ্যামিলিতে একটাই ফ্রিজ। তো ফ্রিজ মাছিরা ব্যবহার করে জয়েন্ট ফ্যামিলি যেহেতু, তো তারা দেখতো যে ফ্রিজটা বারবার খুলতে লাগাইতে গেলে ওই হ্যান্ডেল আছে না, হ্যান্ডেলটা ময়লা হয়ে যায়, কারণ ময়লা হাত দিয়ে ধরে। তো তারা কি করলো, যে পোকে যেহেতু ময়লাটা না লাগে, ওইটার উপর দিয়ে তোমার ওই যে পলিথিন দিয়ে দিচ্ছে, যাতে ময়লা হাত দিয়ে না ধরতে পারে। ঠিক আছে, পরে দেখলো যে আসলে পলিথিন কেমন খারাপ দেখা যায়, দামি একটা ফ্রিজ এর সাথে গায়ে পলিথিন, খারাপ দেখা যায়। তারা কি করলো, বাজারে গিয়ে সুন্দর ওই যে ফুল পাখিওয়ালাই পাওয়া যায় না হ্যান্ডেল ধরার জন্য, জি স্যার। কাভার, জি দেখছো না স্যার, কোনোদিন? কাপড়ের। কাপড়ের মোটা কাপড়ের, সেটা কিনে আনছে, জি স্যার। সেটা লাগাই দিচ্ছে হ্যান্ডেলের মধ্যে, এবং হ্যান্ডেল তো দুইটা, উপরের ডিপ ফ্রিজ নিচের নর্মাল ফ্রিজ, দুইটা লাগাই দিচ্ছে। এরপরে দেখলো সমস্যা, কি সমস্যা, এই কাপড়, এখন এইটাও যদি ময়লা হাত দিয়ে ধরে, এটা নষ্ট হয়ে যাবে না, বারবার ধুইতে হয় না। কি করছে, এটাকে বাঁচানোর জন্য এটার উপর দিয়ে আবার প্লাস্টিক দিয়ে মুড়ে দিছে, মানে এটার উপর দিয়ে আবার পলিথিনে মুড়ে দিছে, যাতে এটা নষ্ট না হয়। দুদিন পর বুঝতে পারছো কি করছে? জি স্যার। এতে লাভ কি হয়েছে, আমাদের এই ফ্রিজটা মোটামুটি 20 বছর চলছে, 20-22 বছর, 20-22 বছর পরে ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, কিন্তু মাশাআল্লাহ হ্যান্ডেল গুলো একেবারে নতুন রয়েছে। ঠিক না? জি স্যার। এই হলো অবস্থা আর কি, প্রোটেকশন দিতে দিতে। আচ্ছা, তো এই যে কোয়েক্সিয়াল কেবল, এটা তোমার 3টা মাথা আছে, এই মাথাগুলোকে বলা হয় বিয়ন্ড নীল কনসেলমেন্ট। ঠিক আছে, 3টা মাথা কোনটা? একটা মাথা যেটা তোমার টিভিতে লাগে, ঠিক আছে, প্রথম মাথাটা, তো
তোমার টেলিভিশনের মধ্যে যেটা লাগে, ওই দেখতে অনেক সময় কেউ হয়তো সাদা নব দেয়, কেউ হয়তো কালো নব দেয়, বিভিন্ন ধরনের নব অ্যাড করা হয় টিভি মাথা লাগানোর জন্য। কখন, যেমন ধরো তোমার বাসায় এখন একটা টিভি আছে, আরেকদিন আরেকটা টিভি আনলো, তখন তারটা কেটে টি কানেক্টরের মধ্যে ঢোকানো হয়, অর্থাৎ ইনপুট দেয় একটা, ওইখান থেকে দুইটা আউটপুট বের হয়। দেখছো কখনো টি কানেক্টর? জি স্যার, জি। আচ্ছা, এটা হচ্ছে এটা। আর 3 নাম্বার যেটা, সেটা ব্যবহার করা হয় হচ্ছে যারা ডিশ প্রোভাইড করে, ওই যে ছাতাটা আছে, ওই প্যারাবোলিক এন্টিনার জন্য ব্যবহার করা হয় গ্রাউন্ড রেফারেন্সের জন্য, মানে যাতে ওই ঠাডা বা, কারণ এই যে প্যারাবোলিক যে এন্টিনা না, সে তোমার খুব বেশি পরিমাণে কিন্তু টানে, কারেন্ট টানে। ধরো 10 মাইল দূরে যদি বাস পড়ে, এত বেশি ফ্রিকোয়েন্সি টানে। এই জন্য যেটা করা হয় যে তার গ্রাউন্ড খুব ভালোই রাখতে হয়, মানে তার আর্থিংটা খুব ভালো করতে হয়, এই জন্য খুব ভালো করে আর্থিং করে দিতে হয়। তাহলে দেখবো 2 দিন পর পরে ওই যে তোমার ডিশ নষ্ট হয়ে যাবে। এবং শুধু সেটা নষ্ট হইতো না, তার সাথে যতগুলো টিভি কানেক্টেড সবগুলোই মাশাআল্লাহ ক্লিয়ার। জি স্যার। এই জন্য সবার জন্য কমন সাজেশন, এখনো যাদের বাসায় ডিশ কানেক্ট আছে, যদি এরকম বাস পড়া শুরু করে টিভিটা অফ করে দিও, ওকে? কারণ তুমি জানো না কোন দিন কি হয়ে যাবে, কোন একদিন আর্থিং কাজ করলো না, সেদিন কিন্তু তোমার টিভি শেষ। স্যার রাউটারও কি সেম কারণেই নষ্ট হয়? সেম কারণে নষ্ট হয়, যদি বাসার আর্থিং ভালো না থাকে সেম কারণে নষ্ট হয়, ওকে? জি স্যার। আচ্ছা, তো এটার অ্যাপ্লিকেশন কোথায়? অ্যাপ্লিকেশন যে বললাম ডিশের তার, এবং এটা দিয়ে তোমার টুইস্টেড পেয়ার হচ্ছে ভালো পরিমাণে ইন্টারনেট ইউজ করা যায়। আমি যদি ওই আগের যে ল্যান্ডফোন, সেটা ল্যান্ডফোনের যে তার, সেটাকে চেঞ্জ করে আমি যদি এই কোএক্সেল কেবল দিতাম, তখন দেখা যেত যে সে 10,000 কল একবার ট্রান্সমিট করতে পারে, তার এত বেশি পরিমাণ ব্যান্ডউইথ। শুধু সেটা না, তুমি চাইলে এটা দিয়ে তুমি ইন্টারনেটও ব্যবহার করতে পারো। আমাদের আগের দিনে যে তোমার বাস টপোলজি ব্যবহার করা হইতো, বাস টপোলজির নাম শুনছো? বাস টপোলজি, স্টার টপোলজি, সেই বাস টপোলজি, হ্যাঁ, সেই বাস টপোলজি যে তারটা যে ব্যবহার করা হইতো, সেটাই হচ্ছে কেবল। তার মানে আগের দিনে আমরা ল্যাপটপ যে ল্যান তৈরি করতাম, আগের দিনে ল্যান তৈরি করতাম এই তার দিয়ে, এই কোএক্সেল কেবল দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এখন তো সেটা করি না, এখন তো আমরা ইথারনেটের কেবলগুলো ইউজ করি, ক্যাট 5, ক্যাট 6, ফাইন। এবার 3 নাম্বার কেবলে আসি, ফাইবার অপটিক কেবল। তো ফাইবার অপটিক বেসিক জিনিসটা কি? মানে তোমরা যদি জিজ্ঞেস করো, আমাকে বেসিকটা জিজ্ঞেস করো যে ফাইবার অপটিক আসলে কিভাবে কাজ করে, বেসিকটা বলি। আলোর একটা ধর্ম হচ্ছে, আলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, তখন সে তার যেটাকে যে অবিলম্ব বলে, অবিলম্ব থেকে দূরে সরে যায়, পারপেন্ডিকুলার থেকে দূরে সরে যায়। তার মানে হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা যদি তোমার ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে এটা হয়, দেখা যাবে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনটা বেঁকে যায়, ঠিক আছে? এখন এবং যে অ্যাঙ্গেলটা তৈরি হয় তাকে বলা হয় ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ঠিক আছে? মানে যে অ্যাঙ্গেলের জন্য দেখা যায় যে সে একটা সময় গ্রাউন্ড দিয়ে চলে যায়, সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এবং ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চেয়ে তোমাকে যদি আরেকটু বাড়ানো হয়, তখন দেখা যায় আলো আর রিফ্লেক্টেড হয় না, মানে প্রতিসরিত হয় না, সে রিফ্লেক্টেড হয়। তার মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চেয়ে যদি তুমি আরেকটু অ্যাঙ্গেল বাড়াও, মানে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের অ্যাঙ্গেলটা তুমি যদি একটু বাড়াও, তখন দেখা যাবে সে আর ওই হালকা মাধ্যমে যায় না, ঘন মাধ্যমে প্রতিফলিত হয়ে একই মাধ্যমে চলে আসে। হ্যাঁ, এটাকে বলা হয় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, বা বাংলায় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। ভেরি গুড। এখানে যে কাজটা করা হয়, ঘন মাধ্যম, হালকা মাধ্যম, এরকম অপটিক্যাল ফাইবারের মধ্যে দুইটা জিনিস আছে, একটাকে বলা হয় কোর, একটা হচ্ছে ক্ল্যাডিং। কোরটা হচ্ছে তোমার ঘন মাধ্যম, আর ক্ল্যাডিংটা হচ্ছে হালকা মাধ্যম, ঠিক আছে? এই কোর ক্ল্যাডিং এ যে ছবিটা দেখো, কোর ক্ল্যাডিং এ বাধা পেতে পেতে সে সামনের দিকে যায়, এবং তাকে ট্রান্সমিট করার প্রপাগেশন মোড অনেক ধরনের আছে, মাল্টি মোড আছে, সিঙ্গেল মোড আছে, সেগুলো তোমাদের পড়াচ্ছে না, তোমাদের সিলেবাসে নাই, মাল্টি মোড, সিঙ্গেল মোড এগুলো দরকার নাই। আচ্ছা, তো আমাদের স্যার কোনটা ঘন মাধ্যম? কোর, কোরটা হচ্ছে ঘন মাধ্যম, আর ক্ল্যাডিংটা হচ্ছে হালকা মাধ্যম, ঠিক আছে? আচ্ছা, তো এখন একটা মজার জিনিস বলি, যে এই যে অপটিক্যাল ফাইবার মোটামুটি তোমরা তো জানো জাহাজের, তাই না? তো সাগরের নিচ দিয়ে পাঠানোর জন্য আমরা কিছুদিন পর পর খবর শুনতাম যে হাঙ্গর নাকি অপটিক্যাল ফাইবার তার কেটে ফেলছে, প্রায় শুনতাম না এরকম? জি স্যার। আচ্ছা, এখন কিন্তু মোটামুটি শুনতে পাওয়া যায় না এটা, মানে মোটামুটি 10-15 বছর ধরে এখন হাঙ্গর আর অপটিক্যাল ফাইবার তার কাটে না। কি মানে এখন কি মনে হয়, মানে অপটিক্যাল ফাইবারের টেস্ট কি চেঞ্জ হয়ে গেছে? মানে আগে তোমার স্ট্রবেরি ফ্লেভার ছিল, এখন চকলেট ফ্লেভার হয়ে গেছে, বা হাঙ্গরের ফ্লেভারটা পছন্দ না, এরকম কিছু কি? স্যার হাঙ্গর বুঝে গেছে ওটা খাবার জিনিস না। হতে পারে স্যার, এরকমই হতে পারে।
এরকম হতে পারে, মানে হাঙ্গরের এখন আর ভাল লাগে না, এটা খাবার জিনিস না, তাই তাই তো না, আসলে ঠিক আসলে ঠিক তা না। তো এখন যেটা করা হয়, অপটিক্যাল ফাইবারের ভিতরে এক ধরনের আম, কি পরানো হয়, জেলের মতো। জেলের মতো না, এক ধরনের প্লাস্টিক বা মেটাল পরানো হয় যাকে বলা হয় ডুপন্ট কেভলার। এটা যে একটা জালির মতো, ডুপন্ট কেভলার, এটা ইয়ের সাথে অ্যাড করে দেওয়া হয়, ওই যে অপটিক্যাল ফাইবারের তার উপর যে প্লাস্টিকের নিচে ডুপন্ট কেভলার দিয়ে দেওয়া হয়। ডুপন্ট কেভলার হচ্ছে এক ধরনের ফাইবার, যে ফাইবার দিয়ে তোমার বুলেট প্রুফ ড্রেস তৈরি করা হয়, মানে যেটার ভিতর দিয়ে গুলিও যায় না। তো এই জন্য আসলে এখনো মানে আসলে অপটিক্যাল ফাইবারের টেস্ট চেঞ্জ হয় নাই, হাঙ্গর এখনো চাবায় কিন্তু ছিটতে পারে না, বুঝতে পারছি? জি স্যার স্যার হাঙ্গরের দাঁত না স্যার অনেক মজবুত এবং তারপরও তোমার বুলেট প্রুফ তো সেটা, সেটা এতটাই জি স্যার, শক্তিশালী বুঝতে পারছি। সেটাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে, তো ফাইবার অপটিকের 3 ধরনের মাথা থাকে, একটা হচ্ছে এসসি, এসটি এবং এমটিআরজে। লাস্টেরটা এমটিআরজে, সেটা ব্যবহার করা হয় হচ্ছে তোমার টিএনটি লাইনে, ওই যে ল্যান্ডফোনের রিপ্লেসমেন্টে ব্যবহার করা হয়। আর যেটা এসসি সেটা ব্যবহার করা হয় তোমার সাবস্ক্রাইবার চ্যানেল টিভিতে, আর যেটা এসটি সেটা কম্পিউটারে। এসসি আর এসটির মধ্যে পার্থক্য হচ্ছে এসটির মধ্যে একটা আলাদা নব থাকে, মানে হচ্ছে তাকে একটু আমি চাইলে লক করে রাখতে পারি যাতে সহজে ছুটে না যায়, মানে টানাটানি করলে যাতে ছুটে না যায়, এরকম একটা এক্সট্রা নব থাকে এসটির মধ্যে, দেখতে একই রকম। আচ্ছা, তার অ্যাপ্লিকেশনে আসি। অ্যাপ্লিকেশন, তুমি জানো তার ব্যান্ডউইথ খুবই হাই। আমি যদি কোএক্সেল কেবল এবং ইয়ের সাথে কম্পেয়ার করি, টুইস্টেড পেয়ারের সাথে কম্পেয়ার করি, অপটিক্যাল ফাইবারের ব্যান্ডউইথ অনেক বেশি, হায়ার ডাটা রেট। ঠিক আছে, আচ্ছা জিবিপিএস। অ্যাটেনুয়েশন, অ্যাটেনুয়েশন মানে কি? অ্যাটেনুয়েশন মানে হচ্ছে লস অফ এনার্জি। আমরা যে কথা বলি একটা পর্যায়ে গিয়ে সিগন্যালটা কিন্তু ফল করে, আবার আমরা যে ডাটা পাঠাই তারের মধ্যে দিয়ে একটু পরে গিয়ে কিন্তু সেটা ফল করে, এটাকে বলা হয় অ্যাটেনুয়েটেড হয়ে যাওয়া সিগন্যাল। সিগন্যাল তার এনার্জি ফল করে, অপটিক্যাল ফাইবারের সহজে এনার্জি ফল করে না, সে তোমার কয়েক শত হাজার মাইল চলে যায়, তার কোনো ধরনের লস হয় না। এখানে বলছে 50 কিলোমিটার চলে যায়, কোনো ধরনের মানে রিপিটার এমপ্লিফায়ার কিছুই লাগে না। যেখানে আমরা যদি কোএক্সেল কেবল বা অপটিক্যাল ফাইবার ইউজ করি, যে আপনারা যে ডিশের তার দেখো একটু পর পর দেখো, দেখো না পাওয়ার বক্স দেখো না, একটু পর পর রিপিটার লাগে, কারণ সিগন্যাল ফল করে। তো জি স্যার ওরা এমপ্লিফায়ার বলে। এমপ্লিফায়ার বলে, হ্যাঁ এমপ্লিফায়ার বা রিপিটার সেটাই। আচ্ছা, তারপর হচ্ছে ইমিউনিটি টু ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, ইলেকট্রোম্যাগনেটিক নয়েজ খুব বেশি হয় না, জানা কথা। রেজিস্ট্যান্স টু কোরোসিভ ম্যাটেরিয়ালস, কোরোসিভ ম্যাটেরিয়ালস মানে হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন, তার মানে তার কেমিক্যাল রিঅ্যাকশন খুব বেশি হয় না, যেটা কোএক্সেল কেবল বা ইয়েতে কেমিক্যাল রিঅ্যাকশন হয়, মানে তোমার ওই দেখা যায় পানিতে থাকলে গেলে পানির সাথে কেমিক্যাল রিঅ্যাকশন নষ্ট হয়ে যায়, যেটা অপটিক্যাল ফাইবারে নরমালি হয় না, মানে কেমিক্যালের সাথে তার রিঅ্যাকশনটা খুব কম। 2 নাম্বার লাইট ওয়েট, খুব ভালো। আর লাস্টটা খুব মজার, মোর ইমিউন টু ট্যাপিং। ট্যাপিং কি জিনিস কেউ আমার বলতে পারবা? ট্যাপিং কি জিনিস? একজন জানি বলছে নেট প্রবলেম। আচ্ছা, মোর আইডিয়া ইমিউন টু নাই ট্যাপিং। আচ্ছা, তোদের একটা সুন্দর উদাহরণ দিই, একটা ঘটনা বলি। এটা হচ্ছে 98 সালের ঘটনা। 98 সালে কিসে পড়তা, কোন ক্লাসে? স্যার কিছুতেই পড়তাম না স্যার। স্যার ভর্তি হইনি স্যার। যাক, ভালো। আচ্ছা, তো ওই 98 সালে আমরা তখন খেলা দেখবো, বিশ্বকাপ দেখবো, ফুটবল বিশ্বকাপ। তো স্যার আপনি আমার কিসে পড়তেন তখন? ক্লাস 10-এ। তো তাহলে বড়। তো আমার ইতে কি বলে, আমার বাসা এবং পাশের বাসা দুইটার উপর দিয়ে ডিশের তার আসছে। ঠিক আছে, তো আমাদের দুই বাসার মাঝখানে আরেকটা বাসা ছিল, ওই যে ছোট ঘর, খুপড়ি করে ঘর থাকে না, এরকম ঘর মাঝখানে আছে। তো তার বাসায় তো ডিশে কানেকশন নাই, আমি জানি, কারণ আমাদের দুই বাসার উপর দিয়ে ডিশে কানেকশন আসছে। তো একদিন সে আমার নিচে ডাকতেছে যে মামা মামা, আপনাদের বাসায় কি ডিশের লাইন আছে? ডিশের লাইন আছে বলতে বোঝাচ্ছে যে আমার আসলে ডিশের কানেকশন আছে কিনা, মানে ডিশ চলছে কিনা। আমি বললাম না, আমার তো আজকে মনে হয় ডিশের লাইন নাই। ও বলছে হ্যাঁ, এই জন্য আমিও তো দেখতে পাইতেছি না। সে কি করছে, সে যেটা করছে, বড়শি আছে না, বড়শি দিয়ে তারের মধ্যে দিয়েছে, তার টিভির মধ্যে কানেকশন দিয়ে দিচ্ছে। এটাকে বলা হয় ট্যাপিং, বুঝছো? সে তার টিভিতে কানেকশন নিয়ে নিচ্ছে ওইখান থেকে ট্যাপ করে। কথা বুঝতে পারছি? এই অপটিক্যাল ফাইবারের মধ্যে এই ধরনের বড়শি গিয়ে ট্যাপিং করার কোনো সুযোগ নাই। আমার কথা ক্লিয়ার? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, আগে যে স্যার টেলিফোনে ট্যাপ করতো স্যার, টেলিফোন নারী পারতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরিপত্র, হ্যাঁ 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 হ্যাঁ,
যেটা অপটিক্যাল ফাইবারে করা সম্ভব না। ঠিক আছে, তোমাদের একটু কথা বলতে হবে, কথা না বলতে আমি বুঝি না তোমরা আসছো না কি করতেছো। ঠিক আছে, তো এতটুকু পর্যন্ত। জি স্যার, জি। জি স্যার। এবার আসি ডিসঅ্যাডভান্টেজ। অপটিক্যাল ফাইবার ডিসঅ্যাডভান্টেজ কি? এক নাম্বার হচ্ছে কস্ট, খরচ বেশি, এক্সপেন্সিভ। কারণ তুমিও জানো আমিও জানি, জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি, ঠিক কিনা? স্যার। অবশ্যই। দুই নাম্বার হচ্ছে ইনস্টলেশন বা মেইনটেনেন্স। এখন এইটা একটা নতুন টেকনোলজি আমাদের আর ইয়ার কোএক্সিয়াল কেবল, অপটিক্যাল বা কোএক্সিয়াল কেবল বা টুইস্টেড পেয়ার বহুত আগের। এদের সাপোর্টিং ডকুমেন্ট, সাপোর্টিং ম্যাটেরিয়ালস বা ডিভাইস এগুলো সস্তা, এগুলো খুব ইজিলি নিয়ে কাজ করা যায়, এগুলো করার মানুষও আছে। কিন্তু অপটিক্যাল ফাইবারের জন্য আলাদা ট্রেনিং প্রয়োজন, মানে সবাই অপটিক্যাল ফাইবার নিয়ে কাজ করতে পারে না। এটার আলাদা পড়াশোনা দরকার, আলাদা ট্রেন্ড পারসন দরকার, যেটা সব জায়গায় পাওয়া যায় না। এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে, তো এতটুকু পর্যন্ত আমরা পড়াশোনা করলাম হচ্ছে ওয়্যার্ড, সব তার সহ। এখন আমরা পড়াশোনা করব হচ্ছে তার ছাড়া, না তার ছিঁড়া, কোনটা? তার ছাড়া। তার ছাড়া। আচ্ছা স্যার এখানে স্যার ক্যাট 6 কেবলটা নাই কেন স্যার? ওগুলো দরকার, ওই ক্যাটাগরি পড়ানো হয়নি। এই তো ইথারনেট কেবল পুরাটাই, ওইটা আলাদা পড়াশোনা আছে তোমাদের পরে করছে। ও তোমাদের পরে করতে নাই, যদি থাকতো আর কি। ওগুলা ইথারনেটের উপর আলাদা পড়াশোনা আছে। ইথারনেট কেবল, এটা ক্যাট 5, ক্যাট 6, ক্যাট 5, অনেক ক্যাটাগরি আছে। ওগুলা সব তোমার ইয়ের মধ্যে ক্যাটাগরিতে পড়ে। ওগুলার আব্বা হচ্ছে সব টুইস্টেড পেয়ার। ঠিক আছে, জি স্যার। আচ্ছা এবার আসি তার ছিঁড়া, না তার ছাড়া, ওয়্যারলেস, তার ছাড়া। তো এটাকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা যায়: রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড। ঠিক আছে, রেডিও ওয়েভ কত? এটার জন্য সায়েন্টিস্টরা মোটামুটি ধরে নিচ্ছে যে 3 কিলো হার্টজ থেকে শুরু করে 1 গিগা হার্টজ পর্যন্ত হচ্ছে রেডিও ওয়েভ, আর 1 গিগা হার্টজ থেকে 300 গিগা হার্টজ মাইক্রোওয়েভ। এর উপরে যা আছে মোটামুটি 400 টেরা হার্টজ বা যা আছে সবকে আমরা ইনফ্রারেডের মধ্যে ফেলি আর কি। আচ্ছা এখন কি হচ্ছে আমার বলতো, হাই ফ্রিকোয়েন্সি আর লো ফ্রিকোয়েন্সির মধ্যে পার্থক্য কি? মানে কোনটার কি ক্যারেক্টারিস্টিক্স? ফ্রিকোয়েন্সি হাই হইলে কি হয়, লো হইলে কি হয়, এটা আমার একটু বোঝাও তো আমারে। ফ্রিকোয়েন্সি বেশি হইলে কি হয়, মানে বেশি মাত্রার ফ্রিকোয়েন্সি, যেমন ধরো টেরা হার্টজ লেভেলের ফ্রিকোয়েন্সি, আবার যেমন ধরো কিলো হার্টজ লেভেলের ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সি কম হইলে কি হয়, বেশি হইলে কি হয়, কোনটা? স্যার লস, স্যার মাধ্যমের সাথে লসের একটা ইস্যু আছে স্যার। না, লস এটা আসলে মানে এক্সাক্ট না, কিছুটা হয়তো হইতে পারে, মানে পার্শিয়ালি অ্যান্সারটা, মেইন না, এক্স্যাক্টলি হয়নি, পার্শিয়ালি হয়তো হইতে পারে। এর বাইরে হাই ফ্রিকোয়েন্সি আর লো ফ্রিকোয়েন্সি পার্থক্য কি? স্যার হাই ফ্রিকোয়েন্সিতে ডাটা দ্রুত ট্রান্সমিট হয় আর লো ফ্রিকোয়েন্সিতে মানে স্লো ট্রান্সমিট হয়। আচ্ছা, দ্রুত নিয়েও আমার কনফিউশন আছে। হ্যাঁ, বই, অনেক বইতে লেখা আছে যে হাই ফ্রিকোয়েন্সি দ্রুত ট্রান্সফার হয়, লো ফ্রিকোয়েন্সি আস্তে আস্তে হয়। আসলে কথাটা পরিষ্কারভাবে তারা বলে নাই। আমার সিগন্যাল দ্রুত যাবে না আস্তে যাবে সেটা ডিপেন্ড করে তার পাওয়ারের উপর, আমি কি পরিমাণ পাওয়ার জেনারেট করতেছি, কত দূর যাবে পাওয়ার, এটা সব পাওয়ারের উপর বেসিক্যালি ডিপেন্ড করে। তবে যেটা এখানে বলতে চাচ্ছে তারা, যে হাই ফ্রিকোয়েন্সির ডাটা রেট বেশি, মানে ব্যান্ডউইথ বেশি, তার মানে সে বেশি পরিমাণ ডাটা একবারই ক্যারি করতে পারে। এটা সত্য, হাই ফ্রিকোয়েন্সি ডাটা বেশি। তুমি যদি অনেক বিশাল পরিমাণ ডাটা পাঠাইতে চাও, তোমাকে হাই ফ্রিকোয়েন্সিতে পাঠাইতে হবে। তুমি জিবিপিএস লেভেলে ডাটা পাঠাইতে চাও, তোমাকে হাই ফ্রিকোয়েন্সি ইউজ করতে হবে। ঠিক আছে, মানে বড় মাত্রার ফাইল পাঠাইতে চাও, তোমাকে হাই ফ্রিকোয়েন্সি ব্যবহার করতে হবে। এটা ট্রু। এর বাইরে আমি মেইন পার্থক্য আসতে চাইতেছি, এগুলো তো সবচেয়ে বেসিক কি পার্থক্য, মেইন পার্থক্য কোন জায়গা বলো দেখি কেউ, মানে মেইনটা পাইতেছি না, আর কি পার্থক্য আছে? বলো, লো ফ্রিকোয়েন্সি হাই ফ্রিকোয়েন্সি আর কি পার্থক্য আছে বলো দেখি কেউ একজন। স্যার যত কম ফ্রিকোয়েন্সি হয় তত কি তার শব্দের সাউন্ডটা কম শোনা যায় সর্বোচ্চ? না অডিবিলিটি কি কমে যায়? না না, কই, তোমার তোমার কানের সামনে যদি আমি 20,000 কিলো হার্টজের বেশি বাজাই, তুমি তো শুনবাও না। 20 কিলো হার্টজ, 20,000 নিচেও শুনবা না, আবার 20 কিলো হার্টজের বেশিও শুনবা না, তাই না? মানুষের যে কানের ক্ষমতা সেটা না। আচ্ছা আমি বলে দিচ্ছি, মজা দিচ্ছি শুনো। ফ্রিকোয়েন্সি যদি কম হয়, এই ফ্রিকোয়েন্সি দুনিয়ার কেউ আটকাতে পারে না। অর্থাৎ সে পাহাড় পর্বত ঘর বাড়ি সব ডিঙে চলে যেতে পারে, অর্থাৎ কোনো কিছুতে সে বাধা পায় না। ঠিক আছে, কম মাত্রার ফ্রিকোয়েন্সি গুলা কোনো পাহাড় জঙ্গল দেয়াল কোনো কিছু আটকাতে পারে না।
বুঝতে পারছি? সে সব পেনিট্রেট করতে পারে, মানে ভেদ করে চলে যেতে পারে। এবং সে করে হচ্ছে গ্রাউন্ড প্রপাগেশন, অর্থাৎ সে পৃথিবীর যে বডি, পৃথিবীর বডি দিয়ে সে দৌড়ায়, যেহেতু সে কোনো কিছু আটকায় না। তার যদি এনার্জি বেশি দেওয়া হয় সে অনেক দূর যেতে পারে। এই জন্য নর্মালি আমরা রেডিও ওয়েভ যেগুলো আছে, ওই যে আমাদের রেডিওতে যে খবর প্রচার করা হয়, দূর দূরান্তে যে মাঝিরা চলে যায় ইয়েতে মাছ ধরতে, তাদের কাছে চলে যায় এটার মাধ্যমে। কারণ এই সিগন্যাল গুলা বহুদূর যেতে পারে এবং কোনো ধরনের বাধা পায় না, কোনো ধরনের পাহাড় পর্বত আটকে না। ঠিক আছে, এটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সির সুবিধা। আর হাই ফ্রিকোয়েন্সি কি হয়, সে হাই ফ্রিকোয়েন্সির সমস্যাই হচ্ছে সে ওয়াল পিনেট্রেট করতে পারে না, দেয়াল পিনেট্রেট করতে পারে না, মানে দেয়াল ভেদ করে চলে যেতে পারে না, তার জায়গা লিমিটেড। এই যেমন ধরো তুমি যে রিমোট দিয়ে তোমার টিভির চেঞ্জ করো, চ্যানেল চেঞ্জ করো, সেখানে তুমি কিন্তু ইনফ্রারেড ইউজ করো। সেই ইনফ্রারেড তোমার কিন্তু দেখা যাবে যে তোমার রুমের বাইরে কাজ করবে না, তুমি যদি একটু দূর থেকে ট্রাই করো সেটা কিন্তু কাজ করবে না, ঠিক কিনা? তার মানে তার ক্ষমতা ওই রুমের মধ্যে সীমাবদ্ধ। আচ্ছা, আমাদের আজান দিচ্ছে, আমি ব্রেক নিব কয়টায়, আসবো কয়টায়? আর এখন থেকেই নেওয়া যায় 35 থেকে 35 থেকে 45। জি স্যার। আর ফখরুল স্যারকে না হয় 7:10 বা 15 স্টার্ট করতে বলে, মামুন বলা যায়? আসলে নামাজ চলে গেছে। স্যার সমস্যা নেই, আমরা ব্রেক নেই। আর ওদিকে হ্যাঁ, ফখরুল স্যারকে আমরা মেসেজ করে বলবো না 10-15 মিনিট পরে শুরু করতে। তাহলে 45 মিনিট করি। স্যার 50 মিনিট করি স্যার। আমার আবার 7টায় ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার 45 অবশ্যই ঠিক আছে। আজান কিন্তু শেষ হয় নাই, যদি এখনো সময় আছে। ঠিক আছে। তো ঠিক আছে, আমরা তাহলে 45 মিনিট করি। ওকে জি স্যার, জি ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ওকে স্যার। ওকে। কে কে তোমাদের মধ্যে? আমি কিন্তু শুক্রবার অফিসে থাকবো, ইউনিভার্সিটি থাকবো। তোমাদের মধ্যে কেউ কি আসবে শুক্রবার? স্যার মামুনের তো বিভিন্ন সময় ডিউটি থাকে, ওকে একটু আসলে জিজ্ঞেস করবো না ও থাকবে কিনা, আচ্ছা কেন নামাজে আছে এখনো। জি আচ্ছা কেন বলছি আমি, কারণ তোমাদের আজকে নিয়ে আমি 3টা চ্যাপ্টার পড়াচ্ছি, আর একটা চ্যাপ্টার পড়ানো হবে। তো আমি চাচ্ছি 3টা চ্যাপ্টার কিন্তু একই বই থেকে পড়ানো হয়েছে, মানে একই বই শুধু না, একই এডিশন, মানে একই জায়গা থেকে 3টা চ্যাপ্টার পড়ানো হয়েছে। তবু আমি চাই আমি কি কি কন্টেন্ট পড়িয়েছি সেটা কেউ একটা নোট করে নিয়ে আসুক, আমি যেটা চেক করে দিব, ওকে করে দিব, তাহলে সেটাই তোমরা পড়তে পারবা, ঠিক কিনা? তাহলে আরো বেশি ক্লিয়ার থাকে। আমি তোমাদের গ্রুপে দেখছি অনেকের কনফিউশন, স্যার কোথা থেকে পড়িয়েছে, কোন কন্টেন্ট পড়িয়েছে, তাদের অনেকের কনফিউশন রয়ে গেছে। তাহলে আমি যদি কন্টেন্ট টপিক গুলো বলে দিতে পারি যে না এই টপিক গুলো আমি পড়িয়েছি, হয়তো আমি কিন্তু এখন মোটামুটি চ্যাপ্টারের প্রায় সবই পড়াই, যেই চ্যাপ্টার ধরি মোটামুটি সবই পড়াই। তো মোটামুটি সবই পড়ানো হইতেছে, তারপরেও কন্টেন্ট লেখা থাকলে অন্তত বুঝতে সুবিধা হয় না এই কন্টেন্ট ওয়াইজ আমি সবকিছু পড়েছি কি পড়ি নাই। ঠিক আছে না? জি স্যার। স্যার ঠিক আছে, মামুন আসলে একটু জিজ্ঞেস করবো না, যদি ও যায় তাহলে আমরা ওর কাছে দিয়ে দিব না স্যার। হ্যাঁ, তোমরা মামুন অবশ্যই লিখে, ক্লাসে জয়েন করলে হ্যাঁ ওকে জিজ্ঞেস করবো না। আচ্ছা সেই কন্টেন্ট গুলো তোমরা সব লিখে দিও, তাহলে আমি সেই কন্টেন্ট আমি আমার কাছে চেক করে নিও, তাহলে বুঝতে পারবো যে কোনো কন্টেন্ট বাদ গেছে কিনা। বা এমন হতে পারে না যে তুমি কন্টেন্ট একটা বেশি পড়তেছো, আমার কাছে মনে হলো না এই কন্টেন্ট আমি আসলে সেভাবে পড়াই নেই, তোমার একটা জি বেশি জি পড়ানো হয়ে যাচ্ছে। আবার এমন হতে পারে জি যে আমি কন্টেন্টটা পড়াইছি কিন্তু তোমরা মনে করলে স্যার বোধহয় এটাতে হালকাভাবে চলে গেছে, এটা বোধহয় অতটা জরুরি না, হতে পারে। জি স্যার জি। এই জন্যই যাতে কনফিউশন না থাকে, আমি সবসময় চাই যে যেন কোনো হাইড এন্ড সিক বা লুকোচুরি না থাকে, একদম ক্লিয়ার। আমি স্যার এই জিনিস পড়িয়েছে, আমরা এই জিনিস পড়েছি, পরীক্ষাও এই জিনিস আসবে, মানে সবকিছু যেন একদম ক্লিয়ার কাট ক্রিস্টাল ক্লিয়ার। এখন জিনিসটা এরকম হবে, আমি পড়ছি মানে আমি পারবো, আমি পড়ি নাই মানে পারবো না, এটাই হচ্ছে পার্থক্য। যেমন মিডিয়াও তুমি জানতা তোমার কি কি পড়ানো হয়েছে, কি পরীক্ষা আসবে, ঠিক কিনা? মানে 100% কনফিডেন্ট হয়ে তুমি পরীক্ষা রুমে গেছো যে আমি কতটুকু পারবো। আমার কথাই ক্লিয়ার? জি স্যার। আমি চাই ফাইনালেও তোমরা 100% কনফিডেন্ট হয়ে পরীক্ষায় যাও যে স্যার এটা পড়াইছে, আমরা এটা পড়েছি, মানে আমরা এতটুকু জানি। এখন আমি যেহেতু এতটুকু পড়েছি মানে আমি এতটুকুর মধ্যে কোর্স আসলে পারবো, আর যদি না পড়ে থাকি আমি পারবো না, সোজা হিসাব। আর যদি সব পড়ে থাকি আমি সব পারবো, আর 40 মার্ক দিলে আমি 40-40ই পাবো। আমার কথাই ক্লিয়ার? জি তার মানে সবাই যেন জানে এক্স্যাক্টলি কি কন্টেন্ট, কি টপিক, কি বই, সবকিছু। ঠিক আছে স্যার। ওকে, তাহলে শুক্রবার দিন আমার সাথে দেখা করতে বলে একদম কাগজে একদম সবচেয়ে ভালো একদম ধরলে প্রিন্ট আউট করে নিয়ে আসলো, কপি করে। তো আমি সব চেক করে দিলাম, সেটা আবার হয়ে গেল, একদম তোমার জন্য পুরো নোট হয়ে গেল। জি জি। আচ্ছা, এবার আসি আনগাইডেড বা ওয়্যারলেস। আমরা তোমাকে ইয়েকে কি বলে ফখরুল স্যারকে কিছু বলছো, স্যারকে একটু লেট করানোর জন্য?
না স্যার এখনো বলিনি, আপনি না বললেন 7টায় আপনার ক্লাস আছে স্যার, কোথায় যেন হ্যাঁ বলবো 7টায় ক্লাস আমরা? আছে, তো বলে দরকার 7টার ক্লাসকে আমি 7:15 দিয়ে দিচ্ছি, কারণ আমার তো এদিকে আচ্ছা শেষ স্যার, হবে না। ঠিক আছে স্যার, ঠিক আছে। তাহলে স্যারকে যদি বলো একটু 15 মিনিট পরে শুরু করতে, অনুরোধ করো স্যারকে একটু, জি যে জি স্যার জি একটু জি, কষ্ট স্যার, করে যদি ঠিক 15 মিনিট আছে, পরে শুরু করেন তাহলে। ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা ওকে, তো এবার আসি আনগাইডেড বা ওয়্যারলেস। ওকে, যেটা আমি বললাম 3 ক্যাটাগরিতে ভাগ করা যায়। তোমরা হাই ফ্রিকোয়েন্সি লো ফ্রিকোয়েন্সি পার্থক্য শিখলাম। এখন প্রপাগেশন মোড, আমাদের এই ফ্রিকোয়েন্সি গুলা 3 ভাবে প্রপাগেট হয়। একটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি গুলো কম থাকে, কম মানের ফ্রিকোয়েন্সি, যেগুলো ধরো তোমার 2 মেগাহার্টজের কম, সেগুলো গ্রাউন্ড দিয়ে প্রপাগেট হয়, অর্থাৎ পৃথিবীর বডি দিয়ে তারা দৌড়ানো শুরু করে এবং তারা কোনো কিছুতে বাধা পায় না, যত পাহাড় পর্বত নদী নালা সবকিছু তারা চলে যেতে পারে। আমি যদি এনার্জি বাড়াই দেই, সে মোটামুটি বহুদূর পর্যন্ত ট্রাভেল করতে পারে, কারণ সে পৃথিবীর কার্ভেচার দিয়ে ট্রাভেল করতে পারে এবং সে কোনো কিছু বাধা পায় না, যেটা কিন্তু বললাম কোনো বিল্ডিং পাহাড় পর্বত গাছপালা তার কোনো সমস্যা হয় না। এগুলো হচ্ছে কম মানের ফ্রিকোয়েন্সির জন্য। এর চেয়ে বেশি মানের ফ্রিকোয়েন্সি যেগুলো আছে, যেমন ধরো 2 থেকে 30 মেগাহার্টজের মধ্যে, সেগুলোকে আমরা বলি স্কাই প্রপাগেশন। সেগুলোর জন্য আমাদের টাওয়ার সেট করা হয়, স্যাটেলাইট। সেটা যেটা করা হয়, আমাদের পৃথিবীর উপরে একটা তোমার সার্কুলার একটা অংশ আছে, যাকে বলে আমরা আয়োনোস্ফিয়ার বলি। ঠিক আছে, এই আয়োনোস্ফিয়ারে আমরা চাইলে যে কোনো সিগন্যালকে বাধা পাওয়া পৃথিবীতে নিয়ে আসতে পারি, মানে রিফ্লেকশন করাইতে পারি যে কোনো সিগন্যালকে আয়োনোস্ফিয়ার দিয়ে। তো আমরা যদি অ্যাঙ্গেল গুলো সেট করে দেই, তখন দেখা যাবে যে আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খুব ইজিলি ট্রান্সফার করতে পারছি খুব কম সময়ের মধ্যে, এবং হাই স্পিড ডাটা, বেশি পরিমাণ ডাটা আমরা চাইলে এটা করতে পারি। তার চেয়েও যদি বেশি স্পিডে ডাটা আমাকে ট্রান্সফার করতে হয়, সেটা আমাদের করতে হবে লাইন অফ সাইট। লাইন অফ সাইটটা কিরকম? লাইন অফ সাইটটা হচ্ছে খুব হাই ফ্রিকোয়েন্সি হয়, যেগুলো তোমার 30 মেগাহার্টজের উপরে হয়, এবং সেগুলো খুব বেশি পরিমাণ বাধা পায়। আমার সামনে দিয়ে যদি তোমার পাখি উড়ে যায়, দেখা যায় তাতেও তার সমস্যা হয়। ঠিক আছে, তো সেটার জন্য যেটা করা হয়, ধরো 2টা পাহাড়ের উপরে তোমার 2টা বড় বড় টাওয়ার সেট করা হয় এবং তাদের মধ্যে কমিউনিকেট করা হয়, যাতে তাদের মাঝখানে অন্য কিছু না পড়ে, কোনো গাছপালা কিছু যাতে না পড়ে, 2টা যাতে সমানভাবে কমিউনিকেট করতে পারে। যেহেতু পৃথিবীর কার্ভেচারটা গোল, তুমি চাইলেও লাইন অফ সাইট সেট করতে পারবা না, কারণ যে কোনো জায়গায় তুমি সেট করতে পারবা না, কারণ পৃথিবীটা তো গোল গোল হয়ে ঘুরতেছে, তাই না? এই জন্য এমন জায়গায় সেট করতে হয় যে যার 2টার মাঝখানে আর কোনো অবজেক্ট নাই। ঠিক আছে, তাহলে আমরা 3 ভাবে প্রপাগেট করতে পারি। একটা হচ্ছে গ্রাউন্ড প্রপাগেশন, একটা স্কাই প্রপাগেশন, আর হচ্ছে লাইন অফ সাইট। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কোন ধরনের এন্টিনা ব্যবহার করব? আমরা গ্রাউন্ড প্রপাগেশনের জন্য আমরা ব্যবহার করি হচ্ছে এই ধরনের টাওয়ার, ছবি দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় অমনি ডিরেকশনাল এন্টিনা। অমনি কেন? কারণ সে সব দিকে ছড়াইতে পারে। এখান থেকে যে সিগন্যাল গুলো পাঠানো হয়, যেটা আমরা ওই যে এএম রেডিও, আগের দিনে রেডিও টেলিভিশন বা এফএম রেডিও যেটা আমরা এখন ইউজ করি, সেগুলো হচ্ছে অমনি ডিরেকশনাল, মানে ওইখান থেকে ট্রান্সমিট করলে সে সব দিকে সমানভাবে ছড়ায়, চারদিকে একবারে ছড়ানো শুরু করে। এবং এটা সমস্যা হচ্ছে, একে ট্যাপ করা বা একে মানে ইন্টারফেস করা খুব সহজ, অন্য যে কোনো ডিভাইস থাকলে তুমি সিগন্যাল গুলোকে ধরতে পারবা। ঠিক আছে, মানে হ্যাক করা একটা সোজা এই সিগন্যাল গুলাকে। আর মাইক্রোওয়েভ যেটা একটু বললাম 1 থেকে 300 কিলোহার্টজ, তো মাইক্রোওয়েভের জন্য আমরা নরমালি 2 ধরনের এন্টিনা ব্যবহার করি। একটাকে বলা হয় প্যারাবোলিক ডিশ এন্টিনা, ওই যে আমরা যেটা ডিশ এন্টিনা ইউজ করি না, প্যারাবোল টাইপ ওই রকম। আর একটা হচ্ছে হর্ন এন্টিনা। তো দুইটা এন্টিনা দেখতে কেমন? এই যে প্রথমটা হচ্ছে প্যারাবোলিক এন্টিনা। দুইটা এন্টিনা আসলে একই কাজই করে, কিন্তু তাদের আর্কিটেকচারটা ভিন্ন। যেই প্যারাবোলিক যে এন্টিনা, যেটাকে আমরা ডিশ এন্টিনা বলি, সেটা কাজ করেছে রিফ্লেকশন, তার বডির মধ্যে রিফ্লেক্টেড হয় এবং সেই অনুযায়ী সে কাজ করে, এবং এটাই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়, কারণ তার ফোকাসটা খুব ভালো হয়। এই রিফ্লেকশনের মাধ্যমে সে এক্স্যাক্টলি যে জায়গায় ট্রান্সমিট করার কথা সে জায়গায় ট্রান্সমিট করতে পারে। আর ইদানিং মডার্ন ভাবে হর্নটা ব্যবহার করা হয়। এই হর্নের সুবিধা হচ্ছে তার আর্কিটেকচার, সে ওয়েভ গুলাকে একটা বিমের মতো করে পাঠায়, মানে একদম সোজা বিম, যে রশ্মি, ওই রশ্মির কারণ আর্কিটেকচারের কারণেই সে বিম গুলাকে বিমের মতো করে পাঠাতে পারে। কিন্তু তার সমস্যা হচ্ছে সে খুব বেশি পরিমাণে তার ফোকাস পয়েন্ট ধরে রাখতে পারে না, আর নয়েজ দ্বারা এফেক্টেড হয়। এই হচ্ছে হর্নের সমস্যা। আচ্ছা, তো আজকে লাস্ট টপিকে আসি। আমি যদিও বলছিলাম 7টা পর্যন্ত সময় লাগবে, আমি 7টার মধ্যে শেষ করে দিচ্ছি। লাস্ট টপিক হচ্ছে ইনফ্রারেড, যেটা আমরা বাসা বাড়িতে ব্যবহার করি, এবং এটার হাই ফ্রিকোয়েন্সি 300 থেকে 400 কিলোহার্টজ। এবং এটা হওয়ার কারণে যেটা হয়, আমাদের বাইরে যে সূর্যরশ্মি আছে, সূর্যরশ্মিরও কিন্তু ইনফ্রারেড আছে। এই জন্য তুমি চাইলেও দেখা যাবে যে এই সিগন্যালটা বাইরে যাবে, কারণ বাইরে গেলে কি হবে, সূর্যের রশ্মির মাধ্যমে তারা ইন্টারফেয়ার করবে। এই জন্য এই সিগন্যাল গুলা একটা রুমের মধ্যে ব্যবহার করা হয়, এবং এটার জন্য আলাদা কোনো মানে সরকারকে চার্জ দিতে হয় না। ঠিক আছে, জি স্যার। তোমার টিভির যে চ্যানেল চেঞ্জ করবা, যেন সরকারের টাকা দাও? নিশ্চয়ই দাও না, নাকি দাও? যে টিভির চ্যানেল চেঞ্জ করবা প্রত্যেকটার জন্য 2 টাকা? না স্যার।
না স্যার, কারণ তুমি ইনফ্রারেড ব্যবহার করছো, কিন্তু তুমি যদি টেলিফোন লাইন যেটা ব্যবহার করছো বা মোবাইল যে কমিউনিকেশন ব্যবহার করছো তার জন্য তোমাকে কিন্তু পে করতে হচ্ছে, প্রত্যেক কলের জন্য তোমাকে টাকা দিতে হচ্ছে, ঠিক আছে? কারণ সেগুলো হচ্ছে লাইসেন্স, ওগুলোর জন্য টাকা দিতে হয়। ওকে, তো এতটুকু হচ্ছে আমাদের চ্যাপ্টার, আমাদের আজকের পড়াশোনা শেষ। ডান? জি স্যার। সবাই বুঝতে পারছো? জি স্যার।